বাবা মা বাড়িতে ছিল না। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ডাকলো, কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে চলে আসলো তার আরও দুজন বন্ধু। তারপর তারা তিনজন মিলে সারা রাত মেয়েটির সঙ্গে যা করলো জানলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। তারপর মেয়েটির সঙ্গে কি হয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। কে ছিল মেয়েটি, তার সঙ্গে সেই রাতে কি হয়েছিল এবং তারপর মেয়েটি কিভাবে নিজের অপরাধীদের শাস্তি দিয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক। তবে কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। কলকাতার অভিজাত এলাকার এক বহুতল আবাসে বাস করত অনন্যা। 19 বছর বয়সী এই মেয়েটি দেখতে যেমন সুন্দর তেমনই বুদ্ধিমতী। বাবা মা দুজনেই উচ্চপদস্থ চাকরিজীবী, তাই ব্যস্ততাই ছিল তাদের জীবনের নিত্য সঙ্গী। অনন্যা শৈশব থেকেই বাবা মায়ের সঙ্গ খুব একটা পায়নি। সকালে তারা অফিসে চলে যেতেন, রাতে ফিরতে ফিরতে অনেক দেরি হতো। ছুটির দিনগুলোতেও বাবা মা নিজের কাজেই ব্যস্ত থাকতেন, কখনো অফিসের প্রেজেন্টেশন, কখনো বা কোনো সামাজিক অনুষ্ঠান। ছোটবেলা থেকেই অনন্যা বাড়ির মেয়েদের কাছেই বড় হয়েছিল। একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও অনন্যার জীবনে বাবা মার শূন্যতা ছিল প্রবল। স্কুল থেকে ফিরে আসার পরও অনন্যা বাড়িতে একা একাই থাকতো। তাকে একা একাই স্কুল থেকে ফিরতে হতো, একা একাই খাওয়ার খেতে হতো। অনেক সময় এমনও হতো রাতের খাওয়ারও তাকে একাই খেতে হতো। এভাবেই সময় কাটতে লাগলো আর অনন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো। ধীরে ধীরে তার স্কুল জীবন সম্পন্ন হলো এবং সে কলেজে উঠল। কলেজে ওঠার পর তার জীবনের নিত্য সঙ্গী ছিল সোশ্যাল মিডিয়া, সিনেমা আর বন্ধুদের সঙ্গ। অনন্যার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাধীনতার আকাঙ্ক্ষাও তীব্র হতে লাগলো। সে অনুভব করত বাবা মায়ের নজরদারিতে থেকে সে কোনোদিনই স্বাধীন হতে পারবে না। তার যদি স্বাধীনতার প্রয়োজন হয় তাহলে তার দূরত্ব মেনটেন করতে হবে। সে ভাবতে লাগলো বাবা মার নজরদারির থেকে দূরে থাকতে পারলেই হয়তো জীবন অনেক বেশি আনন্দময় হবে। এমনই এক সন্ধ্যায় তার মা এসে বললেন, অনন্যা, আমরা কালকে তোমার কাকিমার মেয়ের বিয়েতে যাচ্ছি। তোমার পরীক্ষা সামনে, তাই তুমি বাড়িতেই থাকো। আমরা রাতে ফিরতে পারবো না, ফিরতে ফিরতে পরদিন সকাল হয়ে যাবে। বাড়িতে থাকবে যখন দরজাটা ভালো করে বন্ধ করে দেবে আর রাতে খাওয়া দাওয়া করে ঠিকভাবে ঘুমিয়ে পড়বে। অনন্যা মুখে কিছু বলল না, কিন্তু তার মনের ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছিল। সত্যি একা থাকা যাবে পুরো রাত। এতদিন ধরে তার ইচ্ছে ছিল নিজের মতো একটা রাত কাটানোর, আজ সেই সুযোগ এলো। মা চলে যাওয়ার আগে অনেকবার বলে গেলেন, কাউকে দরজা খুলবে না, বুঝেছ, নিরাপদে থেকো। অনন্যা শুধু মাথা নাড়ল, কিন্তু তার মনের ভেতরে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অনন্যার জীবনে একজন বিশেষ মানুষ ছিল অর্ক। কলেজের সিনিয়র এই ছেলেটির সঙ্গে তার পরিচয় সোশ্যাল মিডিয়ায়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়েছিল আর এখন তারা একে অপরের প্রেমে পড়েছে। অর্ক দেখতে সুন্দর, কথাবার্তা চটপটে এবং খুবই আত্মবিশ্বাসী। সে বারবারই অনন্যাকে বলতো, তুমি এত বড় হয়েছ তবুও বাবা মায়ের এত শাসন কেন মানো? জীবনে স্বাধীন হতে পারো তো, একটু স্বাধীন হতে শেখো, বুঝলে? এই কথাগুলো অনন্যার মনে গভীরভাবে দাগ কেটেছিল। সে ভাবত বাবা মায়ের সব কথা মানতে গেলে তার জীবন একেবারে ঘেটে যাবে। আজ একটা বিশেষ রাত, আজ যদি আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারি তবে কবে পারবো? অনন্যা এই সমস্ত কিছুই ভেবে চলেছিল। তখন রাত 9টা বাজে। অনন্যা তার ঘরে বসে ফোন ঘাঁটছিল। বাবা মা নিশ্চয়ই এখন বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত। তখনই অর্ককে মিস কল করতে লাগলো সে। অনন্যার মনে হয়েছিল একা থাকার সুযোগ এইভাবে আর দ্বিতীয়বার হয়তো কখনো আসবে না। যদি আজ অর্ককে আসতে বলি। এই চিন্তা মাথায় আসতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। ফোনটা হাতে তুলে সে তাড়াতাড়ি অর্ককে কল করলো। হ্যালো, কি করছো? ফোনের ওপার থেকে অর্ক হেসে বলল, তোমার কথাই ভাবছি। তাহলে দেখা করতে এসো।
মা বাবা নেই, আমি একা আছি। অর্ক একটু চুপ করে থাকলো, তারপর বলল, সত্যি? তুমি নিশ্চিত? অনন্যা হেসে বলল, তোমার জন্য দরজা খোলা থাকবে। এই একটা মাত্র কথা অনন্যার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছিল। তখন রাত 10টা বাজে। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। অনন্যা দরজার দিকে এগিয়ে গেল। মনে একটা উত্তেজনা, একরকম রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল তার। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। অর্ক একা আসেনি, সঙ্গে এসেছে আরও 2জন ছেলে, রাহুল ও বিজয়। অনন্যা একটু ইতস্তত হয়ে গেল। ওরা কেন এসেছে? অর্ক হাসতে হাসতে বলল, আরে আজ তো স্পেশাল রাত, ভাবলাম একা একা সময় কাটানোর চেয়ে একসঙ্গে মজা করলে ভালো লাগবে। অনন্যার মনের মধ্যে তখনই একটা অস্বস্তি কাজ করছিল, কিন্তু সে ভাবল, বন্ধুরা এসেছে তাতে সমস্যা কি? আমি যদি এখন কিছু বলি তাহলে হয়তো ওরা খারাপ মনে করবে। সে হাসি মুখে বলল, আচ্ছা ভেতরে এসো। এই একটা কথাতেই অনন্যার নিয়তি বদলে গেল। অনন্যা দরজা খুলে অর্ককে দেখে একটা প্রশান্তির হাসি দিয়েছিল। তার সঙ্গে আরও 2জন অপরিচিত ছেলেকে দেখে খানিকটা অস্বস্তিও হয়েছিল তার। সে জানতো অর্কের বন্ধুরা আছে, কিন্তু তাদের কখনো সামনাসামনি দেখেনি সে। অর্ক পরিচয় করিয়ে দিল, ওরা আমার খুব কাছের বন্ধু, রাহুল আর বিজয়। আজ একটা স্পেশাল রাত, তাই ভাবলাম একসঙ্গে সময় কাটানো যাক। রাহুল আর বিজয় দুজনেই বেশ স্মার্ট এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে সেখানে দাঁড়িয়েছিল। রাহুল বলল, তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো অনন্যা। অর্ক তোমার কথা অনেক বলেছে। অনন্যা একটি কৃত্রিম হাসি দিল। তার মনের মধ্যে তখনও দ্বিধা চলছিল। সে মনে মনে ভাবছিল, আমি তো শুধু অর্ককে ডেকেছিলাম, এরা কেন এলো? অনন্যার মধ্যে এক ধরনের সংকোচ কাজ করছিল। যদি সে অর্ককে কিছু বলে তবে কি ওরা তাকে অন্যভাবে নেবে? ভদ্রতা বজায় রাখতে গিয়ে সে বলল, হ্যাঁ অর্ক, তুমি খুব ভালোই করেছো। তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। অনন্যা কিচেনের দিকে এগিয়ে গেল। সে ফ্রিজার খুলল এবং কিছু ঠান্ডা পানীয় আর কিছু স্ন্যাক্স বার করে একটি প্লেটে করে সাজিয়ে অর্ক আর তার বন্ধুদের সামনে নিয়ে আসলো। অর্ক, রাহুল ও বিজয় সোফায় আরামে বসেছিল তখন। অর্ক একটা গ্লাস হাতে নিল আর বিজয় এক ঢোক চুমুক দিয়ে বলল, দারুণ জায়গা তোমার, একদম সিনেমার মতো। তোমাদের ঘরবাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো। রাহুল হাসতে হাসতে বলল, আমরা তো ভেবেছিলাম তোমার বাবা মা বাড়িতেই আছেন, তুমি যে এত স্বাধীনভাবে থাকো সেটা তো জানতাম না। অনন্যা হেসে বলল, আমার বাবা মা আমাকে বিশ্বাস করেন, তাই আমাকে একা থাকতে দেন। অর্ক বলল, এই বিশ্বাস তো থাকারই কথা, তুমি তো ভালো মেয়ে, তাই না? কথাটা শুনে রাহুল আর বিজয় হাসতে লাগলো। অনন্যা একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু বিষয়টা এড়িয়ে যেতে লাগলো। সময় কাটছিল, কথোপকথন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। প্রথমে কলেজ, কেরিয়ার, সিনেমা এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু ধীরে ধীরে আলোচনা অন্যদিকে মোড় নিতে লাগলো। বিজয় বলল, আজকের রাতটা মনে রাখার মতো হওয়া উচিত, তাই না? রাহুল একটু বাঁকা হাসি দিয়ে বলল, একদম। এত সুন্দর একটা পরিবেশ আর আমরা 3জন বন্ধু একসঙ্গে, তার উপরে অনন্যার মতো এত সুন্দরী একটি মেয়ে। তাদের কথা শুনে অনন্যার মনে এক ধরনের অজানা ভয় জন্ম নিল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমার একটু কাজ আছে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। সে নিজের ঘরের দিকে যেতে লাগলো। ঠিক তখনই অর্ক তার হাতটা টেনে ধরল। সে অনন্যাকে সোফায় নিজের পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলো, কোথায় যাচ্ছ অনন্যা? আমরা তো এক্ষুনি আসলাম। এমনটা বলেই সে অনন্যার শরীরে এদিক ওদিক হাত দিতে লাগলো। অনন্যার শরীর কেঁপে উঠল। অর্কের চোখের ভাষা অন্যরকম ছিল, সে যেন অন্য কিছু চাইছিল। রাহুল হাসতে হাসতে বলল, অনন্যা ভয় পাচ্ছ? আমরা তো তোমার বন্ধু, এসো না, আজ আমরা একটু মজা করি। এমনটা বলে রাহুলও তার সামনে এসে দাঁড়ালো। বিজয় বলল, এত ভদ্র হয়ে থাকছো কেন?
স্বাধীনতা উপভোগ করতে হবে। আজকের রাত আমরা 4 জনে মিলে অনেক মজা করব, অনেক আনন্দ করব। এমন এমন জিনিস তোমাকে উপলব্ধি করাবো যেগুলো তুমি আগে জীবনে কখনো উপলব্ধি করোনি। অনন্যার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। অনন্যা হাত পা ঘামিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনন্যার হৃদয় স্পন্দন বেড়ে গেল। সে বোঝার চেষ্টা করছিল কিভাবে এখান থেকে বেরোনো যায়। হঠাৎ তার মনে পড়ল বাবা সব সময় বলতেন মেয়েদের সব থেকে বড় অস্ত্র হলো তার বুদ্ধি, তার উপস্থিত বুদ্ধি। যখনই বিপদে পড়বে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবে। সে নিজেকে সামলে নিল। গভীর শ্বাস নিয়ে সে বলল, 1 মিনিট অপেক্ষা করো, আমি একটু ঘর থেকে ড্রেস পরিবর্তন করে আসছি। অর্ক ভাবল অনন্যা হয়তো তাদের ইশারায় সাড়া দিয়েছে। সে অনন্যাকে বলতে লাগলো, অনন্যা তুমি যে এত তাড়াতাড়ি আমার ইশারা বুঝে যাবে আমি ভাবতেও পারিনি। সত্যি তুমি আমার প্রিয় বান্ধবী। এমনটা বলেই সে অনন্যাকে ছেড়ে দিল। অনন্যা দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ালো এবং তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। তার হাত পা কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। অনন্যার ঘরে তার মোবাইলটি রাখা ছিল। সে তাড়াতাড়ি নিজের মোবাইল হাতে নিল। অনন্যা ভাবতে লাগলো, এখন পুলিশকে ফোন করলে কি ওরা ভয় পাবে আর এখান থেকে চলে যাবে? অনন্যার মাথায় বিভিন্ন রকমের কথা ঘোরপাক খাচ্ছিল, কিন্তু সে কিছুই ঠিক করতে পারছিল না। শেষে সে তার বাবাকে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস কল পাঠালো। বাবা, আমি খুব বিপদে পড়েছি, তুমি পুলিশকে ফোন করো আর তাড়াতাড়ি এখানে চলে আসো। এরপর সে একটা অভিনয় করলো। দরজা খুলে বাইরে বেরিয়েই সে হাতে মোবাইল নিয়ে বলতে লাগলো, হ্যাঁ বাবা, হ্যাঁ পুলিশ আসছে, তুমি তাড়াতাড়ি আসো। কি 5 মিনিটের মধ্যেই আসছে? হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে চলে আসো, এখানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। অনন্যার মুখে একথা শুনে অর্ক, রাহুল আর বিজয় চমকে উঠল। রাহুল বলল, পুলিশ? অনন্যা দৃঢ়ভাবে বলল, হ্যাঁ বাবা পুলিশকে কল করেছেন, 5 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে। তোমরা চাইলে এখানে বসে থাকতে পারো আর চাইলে এখান থেকে চলেও যেতে পারো। এটা শুনেই 3 জনের মুখ শুকিয়ে গেল। তারা দ্রুত উঠে দাঁড়ালো। অর্ক বলল, আচ্ছা আমরা এখন আসি, পরে কথা হবে বুঝলে। বিজয় আর রাহুলও দ্রুত দরজা দিয়ে বেরিয়ে গেল। অনন্যা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। তার শরীর ঘামছিল, কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি ছিল। সে ভয় পেয়েছিল, কিন্তু নিজেকে রক্ষা করতে পেরেছে। এই ঘটনা তার জীবনের একটা বড় শিক্ষা হয়ে এসেছিল। অনন্যা দরজা বন্ধ করার পরও তার হৃদয় স্পন্দন থামছিল না। তার হাত পা কাঁপছিল, কপাল দিয়ে ঘাম ঝরছিল। সে বিছানায় ধপ করে বসে পড়ল। আজ যদি আমি উপস্থিত বুদ্ধি না খাটাতাম তাহলে যে কি হতো, এই চিন্তা করেও তার শরীর কেঁপে উঠছিল। ফোন বার করে বারবার দেখছিল বাবা কোনো মেসেজ পাঠিয়েছে কিনা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, বাবার কল। অনন্যা দ্রুত কল রিসিভ করলো। বাবা বললেন, অনন্যা কি হয়েছে? তুমি ভয়েস মেসেজ পাঠিয়েছিলে, কিছু বলেছিলে তাতে? অনন্যার গলা শুকিয়ে গেল। সে জানতো যদি সব বলে দেয় তাহলে বাবা প্রচণ্ড রেগে যাবেন, কিন্তু সত্যিটা তো লুকানো সম্ভব নয়। গভীর শ্বাস নিয়ে সে বলল, বাবা আমি ঠিক আছি, কিন্তু একটা বড় ভুল করে ফেলেছিলাম। আমি একটা ছেলেকে ডেকেছিলাম, কিন্তু সে তার সঙ্গে তার 2 জন বন্ধুকে নিয়ে এসেছিল। তারা খারাপ কিছু করতে চাইছিল। আমি বুদ্ধি করে তাদের ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। 1 মুহূর্তের জন্য নীরবতা। তারপর বাবার কণ্ঠ শোনা গেল, তুই ঠিক আছিস তো মা? অনন্যার চোখে জল চলে এলো। সে বলল, হ্যাঁ বাবা আমি ঠিক আছি। বাবার গলা ভারী হয়ে উঠল। আমি আজই ফিরছি, আর কখনো তোকে একা রেখে যাব না। অনন্যা ফোন রেখে দিল, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে বারান্দায় এসে বাইরে তাকালো। রাস্তায় কেবল কয়েকজন পথচারী। দূরে রাস্তার মোড়ে একটা চায়ের দোকান খোলা। সে ভাবতে লাগলো, আমার বাবা মা আমার ওপর ভরসা করেছিলেন, কিন্তু আমি কি সেই বিশ্বাস রাখার যোগ্য ছিলাম? হ্যাঁ, সে নিজেকে রক্ষা করতে পেরেছে,
কিন্তু সে কেন এত বড় ভুল করতে গেল? অনন্যা আবারও ঘরের দরজা জানলার লকগুলো ভালো করে চেক করলো। মনে হচ্ছিল কিছু একটা এখনও পেছনে রয়ে গেছে। সেই আতঙ্ক সে ভুলতে পারছিল না। রাতে বিছানায় শুয়ে সে ঘুমোতে পারছিল না। বারবার মনে পড়ছিল রাহুলের সেই বাঁকা হাসি, বিজয়ের সেই চোখের ভাষা। ভোরের দিকে অনন্যার বাবা মা বাড়ি ফিরলেন। অনন্যার দরজা খুলতেই মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তিনি বলতে লাগলেন, আমাকে আগে বল, তুই ঠিক আছিস তো? অনন্যা মাথা নাড়ল, কিন্তু বাবার চোখ তখন রাগে জ্বলছিল। বাবা কঠিন গলায় বললেন, এই মুহূর্ত থেকে তোমার সব স্বাধীনতা বন্ধ। তোমাকে এখন থেকে সব কিছু আমাদের অনুমতি নিয়ে করতে হবে। অনন্যা চুপ করেছিল, কিন্তু বাবার চোখে জল দেখে সে বুঝতে পারল এটা কেবল রাগ নয়, এটা আতঙ্ক। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই একবারও আমাদের কথা ভাবলি না? আমাদের বিশ্বাসের মান রাখলি না? অনন্যার চোখ দুটো জলে ভরে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি একটা ভুল করেছিলাম মা, কিন্তু আমি শিখেছি, আমি জানি এখন আমার কাদের সঙ্গে মিশতে হবে আর কাদের সঙ্গে নয়। বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই হয়তো আজ বেঁচে গেছিস, কিন্তু অনেক মেয়ে এভাবে নিজেকে রক্ষা করতে পারে না, তাদের ভাগ্য এত ভালো থাকে না। বাবার এই কথা অনন্যার মনে গভীরভাবে আঘাত করল। অনন্যা মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ আমি নিজেকে বাঁচিয়েছি, কিন্তু সবাই কি পারে? এই চিন্তাটি তার ভেতর থেকে আলোড়ন তুলল। অনন্যা নিজের ভুল বুঝতে পেরেছিল। সে ঠিক করল এই ঘটনার পর তার জীবন অন্যভাবে বদলাবে। সে তার কলেজে গিয়ে বন্ধুদের বলল, তোমরা যাই করো না কেন সতর্ক থেকো, প্রত্যেকটা পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। কয়েকদিন পর সে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলো, ভুল করলে তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এটা ঠিক কথা, কিন্তু কখনো এমন কোনো ভুল করা উচিত নয় যার দ্বারা আমাদের জীবন শেষ হয়ে যাবে। সব ভুলের ক্ষমা হয় না, জীবন খুব মূল্যবান। অনন্যার জীবনের এই ঘটনা যেন বজ্রপাতের মতো ছিল। সে নিজেকে বাঁচাতে পেরেছে ঠিকই, কিন্তু তার মন এখনও দগদগে ক্ষতের মতো পোড়া ছিল। মা বাবার বিশ্বাসভঙ্গ, নিজের অবিবেচকের মতো কাজ, আর সব থেকে বড় কথা, এটা কেবল তার জীবন নয়, বরং হাজার হাজার মেয়ের জীবনের জন্য একটা বড় শিক্ষা হতে পারে। এই ঘটনার কয়েকদিন সে খুব চুপচাপ ছিল। মা বাবা তার উপর নজরদারি বাড়িয়েছিলেন। ফোন চেক করা, সন্ধ্যার পর বাইরে যেতে না দেওয়া, কারোর সঙ্গে কথা বলে সব কিছু নজরে রাখা, এসব যেন একেবারে নতুন নিয়ম হয়ে গেছিল। প্রথম দিকে অনন্যার প্রচণ্ড বিরক্ত লাগতো, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল বাবা মা এটা তার ক্ষতি করার জন্য করেন না, বরং তাকে রক্ষা করার জন্য করেন। একদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকল। আমি কি আসলেই এতটা দুর্বল যে আমার বাবা মা আমাকে একা ছাড়তে পারে না? তার অন্তর্মন থেকে আওয়াজ আসলো, না, সে দুর্বল নয়, বরং সে আরও শক্তিশালী হতে পারে। সে ঠিক করলো নিজের জীবন নতুন করে গড়ে তুলবে, শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য। কয়েকদিন পর কলেজে গিয়ে সে তার ঘনিষ্ঠ বান্ধবীদের ডেকে বলল, তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলার আছে। সন্ধ্যা, মেহের, রূপা আর শ্রেয়া অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুই এত সিরিয়াস কেন? অনন্যা একটা গভীর শ্বাস নিল, তারপর তাদেরকে সেই রাতের সমস্ত ঘটনা খুলে বলল। এই সমস্ত ঘটনা শুনে তারা হতবাক হয়ে গেল। সন্ধ্যা বলল, তুই বেঁচে গেছিস, এটা ভাগ্যের ব্যাপার, সবাই এত ভাগ্যবান হয় না রে। রূপা বলল, অনেক মেয়ে এইভাবেই ভুল করে বড় বিপদে পড়ে যায়, কিন্তু আমাদের কেউ তো এসব নিয়ে কথা বলি না, আমরা কেউ এই নিয়ে আওয়াজ তুলি না। অনন্যা বলল, তাই তো আমি চাই আমরা সবাই মিলে কিছু একটা করি, যাতে মেয়েরা বুঝতে পারে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে বিশ্বাস করতে হবে না। পরদিন সে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটা পোস্ট করলো, কখনো অন্ধ বিশ্বাস করো না, মেয়েরা নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চয় করো, যদি কোনো খারাপ অবস্থার মুখোমুখি হও চুপ থেকো না, সাহসী হও, সচেতন হও, অন্যদের সচেতন করো। তার পোস্টটি ভাইরাল হতে লাগলো।
অনেক মেয়ে কমেন্ট করে জানালো তারা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, তাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে। এমন বহু মেয়েরা নিজেদের ঘটনা, নিজেদের সমস্যা শেয়ার করতে লাগলো। অনন্যা বুঝলো তার শুধু নিজেকে পরিবর্তন করলে হবে না, আরও অনেক মেয়েদের জন্য রুখে দাঁড়াতে হবে, তাদের জীবন পরিবর্তন করতে হবে। সন্ধ্যায় সে বাবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে বসল। বাবা, আমি একটা উদ্যোগ নিতে চাই। বাবা অবাক হয়ে তাকালেন তার দিকে। কীরকম উদ্যোগ? আমি চাই স্কুল কলেজের মেয়েদের জন্য একটি সচেতনতা গ্রুপ তৈরি করতে, যেখানে আমরা সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব। সমাজে প্রতিনিয়ত মেয়েরা কিভাবে বিভিন্নভাবে বিপদে পড়ছে, তাদের প্রতিদিন কত বাধার, কত বিপদের সম্মুখীন হতে হচ্ছে, এই নিয়ে আমরা গ্রুপ খুলতে চাই, যেখানে আমরা এটা শিখতে পারবো কিভাবে বিপদ থেকে বাঁচতে পারা যায়। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি কি সত্যি এটা করতে পারবে? অনন্যার চোখে আগুনের মতো জেদ। সে বলল, আমি এটা করবই বাবা। বাবা হাসলেন। তাহলে তাতে আমার সম্পূর্ণ সমর্থন রইল। অনন্যা তার বান্ধবীদের সঙ্গে নিয়ে স্কুল কলেজের মেয়েদের জন্য একটি গ্রুপ তৈরি করল, যার নাম দিল নিরাপদ আমি। প্রথম সভায় তারা একটি স্কুলে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলল, কিভাবে বিপদের সময় উপস্থিত বুদ্ধি খাটাতে হবে, কাকে বিশ্বাস করা উচিত, কিভাবে আত্মরক্ষা করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করল। অনেক মেয়েরা চোখের জল ফেলল, কারণ অনেকেই এমন পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু কখনো কাউকে বলতে পারেনি। অনন্যা বুঝতে পারল সে ঠিক পথেই চলছে। এখন অনন্যার জীবনের মোড় ঘুরে গেছে। যে মেয়ে কিছুদিন আগেও নিজের ভুল সিদ্ধান্তের জন্য লজ্জিত ছিল, আজ সে অসংখ্য মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার তৈরি নিরাপদ আমি গ্রুপটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সমাজ বদলানো এত সহজ নয়। তার সামনে নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করলো। একদিন গ্রুপের কয়েকজন সদস্য একটি সরকারি স্কুলে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছিল। তারা বোঝাচ্ছিল কিভাবে আত্মরক্ষা করতে হয়, বিপদে পড়লে বিপদের সময় কি করা উচিত এবং কোন পরিস্থিতিতে কাকে বিশ্বাস করা উচিত। ঠিক তখনই একজন শিক্ষক এগিয়ে আসলেন। তোমরা এসব নিয়ে কথা বলছো কেন? এসব বিষয় নিয়ে কথা বললে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। অনন্যা শান্ত স্বরে উত্তর দিল, স্যার, আমরা মেয়েদের শেখাচ্ছি কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। এটা কি ভুল? শিক্ষক কড়া গলায় বললেন, এখনই এই সমস্ত কিছু শেখানোর দরকার নেই। মেয়েরা যদি বাড়ির নিয়ম মেনে চলে তাহলে তারা কোনো বিপদেই পড়বে না। অনন্যা এবার কঠোর স্বরে বলল, স্যার, সমস্যাটা নিয়ম না মানা নয়, সমস্যাটা হচ্ছে সমাজে এমন কিছু মানুষ আছে যারা মেয়েদের সুযোগের অপেক্ষায় থাকে, আমরা সেই সুযোগটা দিতে চাই না। শিক্ষক কিছু বললেন না, কিন্তু কিছু অভিভাবক অভিযোগ করলেন যে এই মেয়েরা অন্যদের বিপথে নিয়ে যাচ্ছে। অনন্যার দল হতাশ হয়ে পড়ল। তারা বুঝতে পারল লড়াইটা এত সহজ নয়। এই ঘটনার পর অনন্যা বাড়ি ফিরে আসে। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন আর বাবা চুপচাপ বসে খবরের কাগজ পড়ছিলেন। অনন্যা, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, মা হঠাৎ বলে উঠলেন। অনন্যা চমকে গেল। বিয়ের প্রস্তাব? এখনই? মা হাসলেন। হ্যাঁ, ছেলেটা খুব ভালো, বড় কোম্পানিতে কাজ করে, আমাদের আত্মীয়রাই জানিয়েছে। অনন্যা বুঝতে পারছিল মা বাবা তাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সে যে কাজ করছে, যে কাজে সে নিজেকে নিমজ্জিত করেছে, সেই কাজ থেকে তারা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনন্যা ধীরে ধীরে তার মাকে বলল, মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার স্বপ্ন, আমার দায়িত্ব অনেক বড়। বাবা কাগজ নামিয়ে বললেন, কিন্তু তুমি যদি এইভাবে এই সমস্ত কাজে এগিয়ে যাও তাহলে মানুষে কি বলবে? তোমার ভবিষ্যৎ কি হবে অনন্যা? অনন্যার চোখ দুটো জলে ভরে গেল। বাবা, আমি যদি এই সমাজ বদলাতে পারি তাহলে আমার ভবিষ্যৎও আমি নিজেই তৈরি করতে পারবো। বাবা কিছু বললেন না, কিন্তু তার চোখে গর্বের ছাপ ছিল। অনন্যা এবং তার দল আরও কঠোর পরিশ্রম শুরু করলো।
তারা বিভিন্ন স্কুল, কলেজ এবং সামাজিক অনুষ্ঠানে গিয়ে মেয়েদের সচেতন করার কাজ চালিয়ে যেতে লাগলো। একদিন একটি বড় নিউজ চ্যানেল তাদের উদ্বেগ সম্পর্কে জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করলো। রিপোর্টার বললেন, আমরা চাই আপনারা আমাদের প্ল্যাটফর্মে এসে বলুন কিভাবে মেয়েরা নিরাপদ থাকতে পারে। এটা ছিল তাদের জন্য বিশাল সুযোগ। সেদিন রাতে লাইভ শোতে অনন্যা বলল, আমাদের সমাজে মেয়েদের দোষ দেওয়ার খুব সহজ, কিন্তু আমরা কি কখনো ভাবি কেন আমাদের মেয়েদের ভয় পেতে হয়, কেন তাদের সব সময় সাবধানে চলতে হয়? আমরা যদি ছোটবেলা থেকে ছেলে মেয়ে উভয়কে সম্মানের শিক্ষা দিই, আমরা যদি শেখাই যে ছেলে মেয়ে দুজনেই সমান, একে অপরকে সম্মান করতে শেখাই, তাহলে হয়তো সমাজ এমন হবে না। অনেকেই তার কথায় মুগ্ধ হলেন, আবার কেউ কেউ সমালোচনাও করল। কিন্তু অনন্যা জানতো সত্যি কথা সবসময় সবার পছন্দ হয় না। একদিন তাদের সংগঠনের কাছে একটি চিঠি এলো। একজন ছোট মেয়ে, যার বয়স মাত্র 12 বছর, যার নাম হলো রিয়া। সে অনন্যাকে লিখছিল, দিদি, আমি তোমার কথা শুনেছি, তুমি আমাকে খুব অনুপ্রাণিত করেছো। আমি ছোট, কিন্তু আমি এখন জানি কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়। তোমার জন্য আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এই চিঠিটি পড়ে অনন্যার চোখে জল চলে এলো। সে বুঝল তার সংগ্রাম বৃথা নয়। এখন অনন্যার জীবন নতুন মোড় নিয়েছে। তার তৈরি নিরাপদ আমি অ্যাপ শুধু একটি সামাজিক আন্দোলন নয়, এটি একটি বিপ্লবের সূচনা। একসময় যে সমাজ তাকে অবহেলা করেছিল, আজ সেই সমাজই তাকে একজন যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তার এই পথ চলা এত সহজ ছিল না। একদিন অনন্যার নেতৃত্বে গ্রুপটি একটি কর্মশালার আয়োজন করেছিল। সেখানে বিভিন্ন কলেজের ছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালার মূল বিষয় ছিল মেয়েদের আত্মরক্ষা ও সচেতনতা বৃদ্ধি। অনন্যা যখন মঞ্চে উঠে বলল, আপনাদের মধ্যে কেউ কি কখনো ভয়ের মধ্যে থেকেছে? কেউ কি কখনো এটা ভাবতে বাধ্য হয়েছে, রাতে একা বাড়ি ফিরতে গিয়ে আমি কি নিরাপদ? বাসে, ট্রেনে কেউ কি কখনো আপনাদেরকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছে? হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে অনেক মেয়ে হাত তুলল। ঠিক তখনই একদল রাজনৈতিক নেতা ও তাদের সমর্থকরা এসে কর্মশালার বাধা দিল। তাদের একজন গর্জন করে বলতে লাগলো, তোমরা মেয়েদের বিপথে নিয়ে যাচ্ছ, সমাজের বিরুদ্ধে কথা বলছো, মেয়েদের বেশি স্বাধীনতা দিলে পরিবার ধ্বংস হয়ে যাবে। অনন্যা সাহসের সঙ্গে উত্তর দিল, আমরা স্বাধীনতা চাই না, আমরা নিরাপত্তা চাই। যদি সমাজ আমাদের সঠিক অধিকার দিত, তাহলে আমাদের লড়াই করতে হতো না। কিছু সংবাদ মাধ্যম এই ঘটনা কভার করল। সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়ে গেল। সমাজের এক অংশ অনন্যাকে সমর্থন করলো, আবার এক অংশ তাকে বিদ্রোহী বলে আক্রমণ করলো। এই ঘটনার কয়েকদিন পর এক রাতে বাড়ি ফিরে অনন্যা দেখল মা খুব চিন্তিত। বাবা তখনও অফিস থেকে ফেরেনি। মা বলল, তোমার কাজ নিয়ে সবাই কথা বলছে অনন্যা, আত্মীয়রা বলছে তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো। অনন্যা মায়ের হাত ধরে বলল, মা, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে সেটা কিভাবে আমাদের সম্মান নষ্ট করবে, তুমি আমাকে বলো তো। মা কিছু বললেন না। কিছুক্ষণ পর বাবা ফিরে এলেন। তার চেহারা কঠোর, চোখে মুখে অস্বস্তি। অনন্যা, আজ অফিসে সবাই তোমার সম্বন্ধেই কথা বলছিল। আমাদের পরিবার তো কখনো এই সমস্ত কিছু দেখেনি, এত বিতর্কের মধ্যে পড়েনি। বাবা হতাশ কণ্ঠে বললেন। অনন্যা ধীরে ধীরে বলল, বাবা, আমি জানি তোমরা খুব অস্বস্তির মধ্যে পড়েছ, কিন্তু বাবা, আমি যদি চুপ থাকি তাহলে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। অনেক মেয়ে আমার জন্য সাহস পাচ্ছে, কথা বলার মতো সাহস তৈরি করতে পারছে নিজেদের অন্তরে। আমি যদি এখন পিছু হটে যাই, তাহলে তারাও নিজেদের বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলবে। বাবা, তুমি কি চাও আমি অন্যদের মতো চুপ করে যাই? বাবা কিছু বললেন না, কিন্তু তার চোখে প্রথমবারের মতো নিজের কন্যার জন্য গর্বের ছাপ ফুটে উঠল। কয়েকদিন পর এক আন্তর্জাতিক সংস্থা অনন্যার সংগঠনের কাজ সম্পর্কে জানতে পারল এবং তাকে একটি সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করল।
পুরস্কার গ্রহণের মঞ্চে উঠে অনন্যা বলল, এই পুরস্কার শুধু আমার জন্য নয়, এটি সেই সমস্ত মেয়েদের জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায় কিন্তু সুযোগ পায় না। এটি সেই সমস্ত অভিভাবকদের জন্য যারা নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে চান। আজ আমি একা নই, আমার সঙ্গে লাখ লাখ মেয়ে আছে যারা নিজেদের নিরাপত্তার জন্য লড়াই করতে শিখেছে। অনন্যার এই বক্তব্য লক্ষ মানুষকে অনুপ্রাণিত করল। অনন্যার গ্রুপের অন্যতম সদস্য ছিল রিয়া, যে একসময় অত্যন্ত দুর্বল ছিল। আজ সে একজন আত্মরক্ষা প্রশিক্ষক। একদিন রিয়া একটি কর্মশালা পরিচালনা করছিল, যেখানে একটি কিশোরী উঠে দাঁড়িয়ে বলল, দিদি, তুমি আমার অনুপ্রেরণা। তোমাকে দেখেই আমি একজন আত্মনির্ভরশীল মেয়ে হতে পেরেছি। আগে আমি ভাবতাম মেয়েরা দুর্বল, কিন্তু আজ আমি জানি আমরাও শক্তিশালী হতে পারি। এই কথা শুনে অনন্যার চোখে জল চলে আসলো। সে বুঝলো তার সংগ্রাম সত্যিই ফলপ্রসূ হচ্ছে। এত বড় সাফল্য পাওয়ার পরও অনন্যার পথ চলা থেমে থাকেনি। একদিন হঠাৎ সকালে সংবাদে প্রচলিত হলো একটি কিশোরীকে রাস্তায় হেনস্থা করা হয়েছে। আশেপাশে অনেক মানুষ সেখানে দাঁড়িয়েছিল, তারা এই সমস্ত বিষয় দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই ঘটনা দেখে অনন্যা ও তার দল নতুন পরিকল্পনা করল। তারা একটি সেলফ ডিফেন্স অ্যাপ তৈরি করল, যেখানে মেয়েরা বিপদে পড়লে এক ক্লিকেই সাহায্য পেতে পারে। এই অ্যাপটি পুলিশের সঙ্গে যুক্ত ছিল। এটি এত জনপ্রিয় হলো যে সরকারও এই পদক্ষেপে অনন্যাকে সহায়তা করল, তাকে সমর্থন জানালো। দেশের বিভিন্ন জায়গায় এই অ্যাপটি চালু করা হলো। বন্ধুরা, এই কাহিনী আমাদের অনেক বড় একটি শিক্ষা প্রদান করেছে। এই কাহিনীর দ্বারা আমরা শিখেছি নিজেদের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে, অন্যের উপর ভরসা করলে চলবে না। মেয়েদের আত্মনির্ভরশীল হতে হবে, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই কাহিনীতে আমরা এটাও শিখি, পিতামাতাদের উচিত তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদের খেয়াল রাখা, কারণ একবার ভুল সিদ্ধান্ত পুরো জীবন নষ্ট করে দিতে পারে। এই কাহিনী থেকে আমরা এটাও শিখি, সমাজ বদলাতে গেলে প্রতিরোধ আসবে, কিন্তু সত্যের পথে কেউ একা নয়। এই কাহিনী আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা বাড়ানো সম্ভব, তাই নতুন চিন্তাধারাকে গ্রহণ করতে হবে। অনন্যার লড়াই শেষ হয়নি, তার কাজ চলছে, যতদিন না সমাজ সত্যিকার অর্থে পরিবর্তিত হয়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনারাও যদি কোনো এমন ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।